হাই ভিউয়ার্স, আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2022 সালের এএনএম ও জিএনএম এন্ট্রান্স এক্সামের যে মর্নিং শিফটের প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র থেকে অঙ্কগুলোর সমাধান। তো আমরা দেখব 76 থেকে 85 পর্যন্ত, অর্থাৎ মোট 10টি অঙ্ক তোমাদের এই পরীক্ষাতে এসেছিল, সেই 10টি অঙ্কের সমাধান। তো দেখো এখানে 76 নম্বর অঙ্কটি কি বলছে। অঙ্কটিতে বলছে একটি স্কুলের 3টি শ্রেণীতে ছাত্র সংখ্যা যথাক্রমে 50, 45 ও 40 এবং ওই 3টি শ্রেণীতে ছাত্রদের গড় বয়স যথাক্রমে 8, 10 ও 12 বছর, তাহলে ওই 3 শ্রেণীর একত্রে মিলে ছাত্রদের বয়সের গড় কত? আমাদের 3টা শ্রেণী একত্রে বয়সের গড় কত সেটা বের করতে হবে, ঠিক আছে। তো ধরে নাও প্রথম শ্রেণীতে 50 জন ছাত্র আছে, তাদের গড় হচ্ছে 8। তাহলে প্রথম শ্রেণীতে কি বলা হচ্ছে, 50 জন ছাত্র আছে আর গড় বয়স হচ্ছে 8 বছর করে। তাহলে মোট বয়স কত হবে? 50-এর সাথে 8 গুণ করে দিতে হবে, 5 8 40 আর এর পেছনে একটা শূন্য, তাহলে 400 বছর, ঠিক আছে। প্রথম শ্রেণীর যে ফার্স্ট ক্লাসের 50 জন ছাত্রের গড় বয়স 8 করে, তাহলে মোট বয়স হচ্ছে 400 বছর, গুণ করে দিলাম। তারপরে দেখো দ্বিতীয় শ্রেণীতে মানে 2 নম্বর ক্লাসে 45 জন ছাত্র আছে, তাদের গড় বয়স বলা হয়েছে 10 বছর করে, তাহলে মোট বয়স কত হবে? 45-এর সাথে 10 গুণ করবো, তাহলে 450 বছর, ঠিক আছে। 450 বছর পেলাম আমরা। তারপরে দেখো 3 নম্বর যে ক্লাসটা আছে সেটা ছাত্র সংখ্যা 40, তো তাদের গড় বয়স কত দেওয়া আছে এখানে? 12 বছর করে, তাহলে মোট বয়স কত হবে? 40-এর সাথে 12 গুণ করবো, তাহলে 4 12 48, মানে 480 বছর। তাহলে দেখো মোট ছাত্র কত হচ্ছে, 3টা শ্রেণী মিলে মোট ছাত্র হচ্ছে কত? মোট ছাত্র, ঠিক আছে, মোট ছাত্র কত হচ্ছে? এই যে এটা যোগ করবো আমরা, 50 জন ছাত্র, 45 আর 40, তো যোগ করলে কত হবে? 50 আর 40 হচ্ছে 90, 90 আর 45 যোগ করলে হচ্ছে 135, তাহলে মোট ছাত্র হচ্ছে 135। আর দেখো তাদের মোট বয়স কত বেরোচ্ছে, এগুলো যোগ করব, কারণ প্রথম শ্রেণীর ছাত্রের মোট বয়স 400, দ্বিতীয়টার হচ্ছে 450 আর তৃতীয়টার হচ্ছে 480 বছর, তাহলে মোট বয়স কত হচ্ছে যোগ করবো আমরা এখানে, 0 8 আর 5 হচ্ছে 13, 3 হাতে 1, 4 4 8 8 4 12 1 13, তাহলে 1330 বছর হচ্ছে মোট বছর, ঠিক আছে। এই যে 135 জন ছাত্রের মোট বয়স কত? 1330। তাহলে বলো তো গড় বয়স কত হবে? তাহলে গড় বয়স আমরা বের করতে হলে কি করব? এই 135 দিয়ে এই 1330কে ভাগ করব, ঠিক আছে। এখানটাতে আমি ভাগ করছি, 135 দিয়ে 1330কে ভাগ করছি। প্রথমে আমরা কত দিয়ে ভাগ দেবো? প্রথমে দেখো 9 দিয়ে ভাগ যাবে, তো 5 নং 45-এর 5 হাতে 4, 3 নং 27, 27 আর 4 হচ্ছে 31-এর 1 হাতে 3, 9 9, 9 আর 3 কত হয়? 9 আর 3 হচ্ছে 12, ঠিক আছে। তাহলে 1330 থেকে 1215 এটা বিয়োগ করব, কত হবে? 5 হবে এখানে হাতে 1, 2, 3 থেকে 2 গেলে 1, এখানে 3 থেকে 2 গেলে 1, 115 হলো। এটা ভাগ যাচ্ছে না, তাহলে এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসলাম। এরপর আমরা কত দিয়ে দিব? এরপর আমরা হচ্ছে 8 দিয়ে দেবো, ঠিক আছে। 8 দিয়ে দেখছি কত হচ্ছে, 5 8 40-এর 0 হাতে 4, 3 8 24, 24 আর 4-এ 24 আর 4-এ হচ্ছে 28-এর 8 হাতে 2, 8 অকে 8 আর 2-এ 10, বিয়োগ করব, কত হচ্ছে দেখো 0, 8 থেকে 15 পর্যন্ত গেলে হচ্ছে 7 হাতে 1, এখানে 1 1 মিলে গেল, তাহলে 70 হচ্ছে। আবার দশমিকের জন্য একটা শূন্য আনবো, এবার কত দিয়ে দেবো? এবার আমরা 5 দিয়ে দেবো, ঠিক আছে। 6 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, 5 দিয়ে দিলে 5 5 25-এর 5 হাতে 2, 3 5 15, 15 2-এ 17, 17 7 হাতে 1, 5 অকে 5, 1 6, 675 হচ্ছে। বিয়োগ করব, এখানে 5 হবে হাতে 1, 8 8 2-এ 10, এখানে হচ্ছে 6 1 7, 7 7 মিলে 0, দেখো 25 আসছে, আরো যাবে। তো আমাদের এখানে দেখো অপশনগুলোর মধ্যে কোনটা মিলছে? প্রায় লেখা আছে 9.85, এখানে আমরা উত্তর বের করেছি 9.85, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো অপশন এ এটা কিন্তু সঠিক অ্যান্সার, ঠিক আছে। তোমাদের ডিটেলসে আমি সমাধান করে দেখাচ্ছি। তো যাই হোক, এবারে আমরা দেখবো 77 নম্বর অঙ্কটি কি রয়েছে। দেখো 77 নম্বর অঙ্কটাতে কি আছে, 3x² - 10x + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্যক হলে c এর মান কত? তো এখানে আমি লিখছি, আগে টুকছি, 3x² - 10x + c = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণটা সমাধান করার জন্য ধরে নাও এখানে অপশন 2 আছে, -2 3 আর -3 আছে। আমি অপশন এখানে 2টা বসিয়ে দেখবো যে সমীকরণ সমাধান হচ্ছে কিনা। তো এখানে যদি 3x² - 10x, সি এর মান 2 বসালাম, = 0, এটাকে মিডিল টার্ম আমরা করতে পারবো কি? এটুকুটাকে কিন্তু আমরা মিডিল টার্ম করতে পারবো না, কারণ 3 আর 2 গুণ করলে কত হয়? 3 2 6, 6 থেকে তুমি 6-এর উৎপাদক দিয়ে কখনোই যোগ করে কি করতে পারবে না? 10 বানাতে পারবে না, ঠিক আছে। তাহলে 2 বসালে এই সমীকরণটা সমাধান কিন্তু হবে না। তাহলে এর পরিবর্তে আমরা অন্য একটা যেটা অপশন আছে সেটা বসিয়ে দেখবো, 3x² - 10x, ঠিক আছে, + c ছিল, এই c এর বদলে আমরা এই +3 মানটাকে বসিয়ে দেখছি। দেখো কত হচ্ছে, 10x + 3, ঠিক আছে। এটা সমান 0 আছে, সমান 0 দিলাম। এবার দেখো এটাকে মিডিল টার্ম করবো আমরা, 3 আর 3 গুণ করলে কত হয়? 3 3 9,
9 এর দুটো উৎপাদক 9 আর 1, ঠিক আছে। তাহলে কত হবে, 9 আর 1 যোগ করলে কিন্তু 10 হচ্ছে। তাহলে আমরা এটা কিন্তু মিডিল টার্ম করতে পারছি, 3x স্কোয়ার মাইনাস 9x, ঠিক আছে, মাইনাস এক্স প্লাস 3, এই 10টাকে আমরা ভেঙে দিলাম, মাইনাস 9x মাইনাস এক্স প্লাস 3 সমান সমান 0, এটা করলাম আমরা, ঠিক আছে। এই মাইনাস 10xটাকে ভেঙে মাইনাস 9x মাইনাস এক্স এটা করলাম। তো এবার দেখো কমন ধরবো, 3x কমন ধরলে কত থাকবে এখানে, x মাইনাস 3, এখান থেকে 1 মাইনাস 1 কমন ধরলে x মাইনাস 3 সমান সমান 0। এবার দেখো এখান থেকে আমরা কমন ধরবো x মাইনাস 3, x মাইনাস 3 কমন ধরলাম, তাহলে কি থাকবে 3x, আর এখানে থাকবে মাইনাস 1 সমান সমান 0। তাহলে আমরা দুটো এখান থেকে 20 পাবো, x মাইনাস 3 সমান সমান 0 লিখতে পারবো, আর একটা 3x মাইনাস 1 সমান 0 লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা মানটা বের করতে পারবো, x এর মান কত পাবো, এপাশে গেলে 3 পেয়ে গেলাম, x এর মান 3, এখান থেকে দেখছি কত বেরোচ্ছে, এখান থেকে দেখো 3x সমান সমান, এটা যদি যায় তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1, অতএব x সমান সমান কত হবে 1/3, ঠিক আছে। এখান থেকে 3টা নিচে চলে আসলো, 1/3 হলো। তাহলে একটা 20 পেলাম 3, আর একটা পেলাম 1/3, তাহলে এই 3-এর অনন্য কত 1/3। দেখো আমাদের কিন্তু প্রশ্নে যে শর্তটা রয়েছে, সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্যক হবে, তাই না। তাহলে এখানে কিন্তু সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্যক হয়েছে, তাহলে এখানে আমরা বলতে পারবো যে অপশন 3 মানে সি এর মানটা 3 বসালে কিন্তু এটা সম্ভব। তাহলে এখানে অপশন সি এটা কিন্তু সঠিক অ্যান্সার। এবার দেখবো আমরা 78 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 78 নম্বর অঙ্কটি কি বলছে, এক্স এর যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বাই বিটা ও বিটা বাই আলফা, ঠিক আছে, তার সমীকরণ, এখানে 4টা সমীকরণ দেওয়া আছে, মানে কোন সমীকরণটা সমাধান করলে আমরা বীজদ্বয় এটার এটা পাবো। তো প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটা আমি আগে সমাধান করে দেখি যেটা পাওয়া যায় কিনা, ঠিক আছে। তো প্রথমটা টুকে নিচ্ছি আমি, এখানে কি আছে, আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা বিটা, ঠিক আছে, সমান সমান 0। এটা সমীকরণ সমাধান করে আমরা দেখবো যে আমাদের যেটা বীজদ্বয় বলা হয়েছে এটা আর এটা পাওয়া যাচ্ছে কিনা, ঠিক আছে। তো সমীকরণ সমাধান করছি, তো দেখো এটা দিয়ে এক্স দিয়ে আমরা দুটাকে গুণ করে দেবো, মাইনাস এটার সাথে এক্স গুণ হলে কি হবে, আলফা স্কোয়ার এক্স প্লাস মাইনাসে মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0, এটা বা দিয়ে করছি। এখান থেকে দেখো কমন ধরা যাবে, কমন ধরলে কত ধরতে পারবো, এখানে আমরা এখান থেকে কমন ধরতে পারবো হচ্ছে আলফা আর এক্স কমন ধরতে পারবো। তাহলে আলফা চলে গেলে এখানে কি থাকছে, বিটা থাকছে, আর কি থাকছে, শুধু এক্স থাকছে, একটা এক্স নিয়ে নিয়েছি কমন, আর এখানে মাইনাস কি থাকবে, এখানে আলফা নিয়ে নিয়েছি, তাহলে একটা আলফা থাকবে, আর এক্স তো নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে কমন ধরবো, আমরা কি কমন ধরতে পারবো, এখান থেকে শুধুমাত্র বিটাটাকে কমন ধরতে পারবো। তাহলে একটা বিটা থাকছে আর এক্স থাকছে, আর মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, এখান থেকে দেখো যেহেতু বিটা নিয়ে নিয়েছি তাহলে শুধুমাত্র আলফা থাকছে, সমান সমান 0। তাহলে এখান থেকে যে বিটা এক্স মাইনাস আলফা এটাকে কমন ধরছি, তাহলে কত হচ্ছে দেখো, বিটা এক্স মাইনাস আলফা এটা কমন ধরলে এটা থাকছে আলফা এক্স মাইনাস বিটা, ঠিক আছে, সমান সমান 0 থাকছে। তাহলে অতএব এখান থেকে আমরা বীজটা বের করতে পারবো, এক্স মাইনাস আলফা সমান সমান 0 লিখতে পারবো, আর একটা লিখতে পারবো কত, এখান থেকে আলফা এক্স মাইনাস বিটা সমান সমান 0। তো এখান থেকে দেখো এখানে বিটা এক্স সমান সমান এটাই পাশে গেলে আলফাটা প্লাস হয়ে যাবে, অতএব এক্স সমান সমান কত পাচ্ছি, আলফা বাই বিটা, আর এদিকে এখানে কত পাচ্ছি দেখো, এখানে আলফা এক্স সমান সমান মাইনাসটা প্লাস হয়ে যাবে বিটার পাশে আসলে, আর অতএব তাহলে এক্স সমান সমান কি হচ্ছে, বিটা বাই এই যে আলফাটা এখানে চলে আসলো, ঠিক আছে। তো দেখো প্রথম সমীকরণটা সমাধান করে আমরা যে দুটা বীজ পেলাম এক্স এর মান আলফা বাই বিটা আর বিটা বাই আলফা, তাহলে কিন্তু আমাদের যে প্রশ্নের যে শর্তটা ছিল সেটা মিলে গেল। তাহলে আমরা আর কোনো অপশন করার দরকার নেই, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এই সমীকরণটা সমাধান করলে বীজদ্বয় কিন্তু দুটো পাবো। তাহলে অপশন এ এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। গেল 78 নম্বর অঙ্ক। এবার দেখবো আমরা 79 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 79 নম্বর অঙ্কটি কি আছে, তামার তৈরি একটি আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 15, 11 ও 8 সেমি। আয়ত ঘনকটি গলিয়ে সমান মাপের 35টি সমান লম্ব বৃত্তাকার নিরেট চোঙ তৈরি করা হলো। যদি প্রতিটি চোঙ 3 সেমি লম্বা হয় তবে চোঙগুলির ব্যাস কত, ঠিক আছে, আমাদেরকে চোঙগুলোর ব্যাস বের করতে হবে। তো প্রথমে কি বলা হয়েছে, আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্য 15, প্রস্থ 11 আর উচ্চতা 8 সেমি, ঠিক আছে। তাহলে বলো আয়ত ঘনকের আমাদের যে আয়তন সেটা কত হবে। তাহলে আয়ত ঘনকের আয়তন এখানে আমরা লিখে দিচ্ছি, আয়ত ঘনকের, ঠিক আছে, ঘনকের আয়তন এটা আমরা প্রথমে বের করব। তো আয়ত ঘনকের আয়তনের সূত্র কি, আয়ত ঘনকের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য
ঠিক আছে, দৈর্ঘ্যর সাথে গুণ করতে হবে প্রস্থ, প্রস্থের সাথে গুণ করতে হবে হচ্ছে উচ্চতা। তাহলে আমরা এখানে গুণ করব, দৈর্ঘ্য কত আছে 15, আর প্রস্থ কত আছে 11, আর উচ্চতা হচ্ছে 8। ঠিক আছে, এটা কি হবে গুণ করলে ঘন সেমি হয়ে যাবে। এটা কি পেলাম আমরা বলতো, আয়তঘনকের কিন্তু আয়তন বের করলাম। ঠিক আছে, এবার দেখো কি বলা হয়েছে, এই আয়তঘনকটি গলিয়ে সমান মাপের 35টি কি তৈরি করা হয়েছে, লম্ব বৃত্তাকার নিরেট চোঙ তৈরি করা হয়েছে। ঠিক আছে, যদি প্রতিটি চোঙ 3 সেমি লম্বা হয় চোঙগুলো, তাহলে চোঙ কি, চোঙ বলতে হচ্ছে লম্ব নিরেট চোঙ। তাহলে এখানে লিখতে পারবো যে নিরেট চোঙের এক একটা যে নিরেট চোঙ আমি তৈরি করব, সেই নিরেট চোঙের আয়তন, এক একটা নিরেট চোঙের আয়তন। দেখো নিরেট চোঙের আয়তনের সূত্রটা কি বলতো, নিরেট চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এটা হচ্ছে ঘন একক, ঠিক আছে, ঘন সেমি হবে এটা হচ্ছে ঘন সেমি, যেহেতু সেমিতে অঙ্কটা করছি। তো নিরেট প্রতিটি, এখানে আমি লিখে দিচ্ছি প্রতিটি নিরেট চোঙের, 35টা না কিন্তু, এক একটা নিরেট চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে পায়ের মান কত আমরা জানি 22/7, আর এর মান আমি জানি না, আর বলতে এখানে কি ব্যাস। ঠিক আছে, ব্যাসটা কিন্তু ব্যাসার্ধ, আর হচ্ছে এখানে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধের মানটা আমি জানি না, তাই আমি ব্যাসার্ধের মানটাই আমাদের বের করতে হবে। আমি ধরে নাও যে ব্যাসার্ধটাকে আর ধরেছি। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ বলতে কত বলা হয়েছে, প্রত্যেকটি নিরেট চোঙের তোমার হচ্ছে লম্বা 3 সেমি, এইচ বলতে হাইট মানে হচ্ছে এখানে 3 সেমি, তাহলে এখানে 3 গুণ করে দিলাম, তাহলে এটা হচ্ছে ঘন সেমি। ঠিক আছে, ভালো করে বুঝো, তাহলে এক একটা নিরেট চোঙের আয়তন হচ্ছে এত ঘন সেমি, এক একটা নিরেট চোঙের আয়তন। তাহলে 35টা আমি তৈরি করেছি, তাহলে এর সাথে 35 গুণ করে দিলেই 35টা তৈরি হয়ে যায়, 35টার আয়তন পাবো আমরা। তাহলে এর সাথে আমরা কত গুণ করব, 35 গুণ করব, 35 গুণ 22/7 গুণ আর স্কোয়ার গুণ 3। তাহলে 35টার আয়তন, এই যে একটার আয়তন এতটুকু, তাহলে 35টার আয়তন এতটা হবে, এতটা ঘন সেমি। তাহলে এটার 35টা নিরেট চোঙের যা আয়তন, আমরা যে আয়তঘনকটা গলিয়েছি সেটারও আয়তনের সমান হবে। তাহলে 15 গুণ 11 গুণ 8, এই যে আয়তঘনকটা আমরা গলিয়েছি এটার আয়তন কত ছিল, 15 গুণ 11 গুণ 8 ঘন সেমি, এটার আয়তনের সমানই তো হবে, কারণ এটাকে গলিয়েই তো আমি এই যে চোঙগুলো তৈরি করেছি, তাই না, নিরেট চোঙগুলো তৈরি করেছি। কয়টা তৈরি করেছি, 35টা। তাহলে 35টার আয়তন কত, আর এখানে আর বলতে কি বলতো, আর বলতে এখানে ব্যাসার্ধ। ঠিক আছে, এখান থেকে আর এর মানটা আমরা বের করব, ব্যাসার্ধের মানটা বের করব। তাহলে আর স্কোয়ারটাকে এই পাশে রাখবো, আর বাদ বাকি সংখ্যাগুলো যা আছে সব ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে 15 গুণ 11 গুণ 8 লেখা ছিল, এই 7টা নিচে ছিল এই পাশে, তাহলে উপরে এ পাশে 7টা উপরে যে গুণ হবে, আর উপরে যে 35 ছিল সেটা নিচে এসে গুণ হবে 35। ঠিক আছে, আর এখানে 22 ছিল, এটাও নিচে এসে গুণ হবে, আর যেখানে 3 আছে উপরে ছিল এ পাশে নিচে এসে গুণ হবে। এবার আমরা কাটাকাটি করব, 11 দিয়ে এটাকে কাটলে 11 দুগুণে 22। ঠিক আছে, আবার দেখো 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 7 35। ঠিক আছে, এই 7 আর এই 7 কেটে গেল। ঠিক আছে, আবার দেখো এই 3 কেটে গেল, এই 2 দিয়ে আমি 8কে কাটলে 4। তাহলে এখানে দেখতে পাচ্ছি আর স্কোয়ারের মান, এখানে বা লিখে দিচ্ছি আমি, বা আর স্কোয়ার মান কত পেলাম, আর স্কোয়ার মান 4 পাচ্ছি। ঠিক আছে, তাহলে অতএব আর এর মান কত হবে, আর এর মান হচ্ছে √4 মানে +-2। যেহেতু আমাদের এটা অঙ্কের তোমার হচ্ছে ব্যাসার্ধ যেহেতু মাইনাস হতে পারবে না, তার মানে কি প্লাস নিতে হবে, তাহলে 2 সেমি। তাহলে কি পেলাম আমরা, আর এর মানটা পেলাম হচ্ছে কত, আর সমান তাহলে আমরা কত পাচ্ছি, আর সমান হচ্ছে 2 সেমি পাচ্ছি। আর বলতে কি, আর বলতে হচ্ছে ব্যাসার্ধ। তুমি বলো ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে ব্যাস কত হবে, ব্যাসার্ধ যদি 2 হয়, ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি, আর মানে তো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ 2 সেমি, তাহলে ব্যাস কত হবে, ব্যাস মানে কি ব্যাসার্ধের ডবল, তাহলে ডবল মানে কি 2 গুণ 2 = 4 সেমি। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে ওই তোমার নিরেট চোঙগুলির ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ 2 হলে ব্যাস হচ্ছে 4 সেমি। আমাদেরকে ব্যাসটাই জানতে চাওয়া হয়েছে, তাহলে আমরা মিলাবো কোনটা অপশন সঠিক উত্তর বেরাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি অপশন এ, এটা কিন্তু সঠিক অ্যান্সার, যে ব্যাসগুলি হবে হচ্ছে 4 সেমি করে। ঠিক আছে, আশা করি বুঝেছো। এবার দেখবো 80 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 80 নম্বর অঙ্কটি কি বলছে, যদি cos θ প্লাস sec θ = 2 হয়, তাহলে sin টু দি পাওয়ার 99 θ প্লাস cos টু দি পাওয়ার 99 θ = কত। ঠিক আছে, প্রথমে আমরা এটা টুকছি আগে। দেখো এখানে কি আছে, cos θ প্লাস sec θ। ঠিক আছে, sec θ = 2 দেওয়া আছে, এখান থেকে আমরা বাদ দিয়ে লিখছি cos θ প্লাস এই যে সেকের বিপরীত কি বলতো, সেকের বিপরীত হচ্ছে 1/cos θ = 2, এটার বিপরীত হচ্ছে এটা লিখলাম। এবার দেখো আমি এটা লসাগু করছি, cos লিখবো আমি এখানে, cos θ গুণ হলে cos স্কয়ার θ হবে, প্লাস যেখানে 1 হবে = এখানে 2। ঠিক আছে,
এখান থেকে দেখো এবার আমরা কি করব, এই যে 2 আছে, এই 2 এর সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান 2 cos থিটা। ঠিক আছে, এটা হলো। এবার দেখো এই যে এটা আছে, এটাকে আমরা এই পাশে আনবো, cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 সমান সমান 0। এটা দেখো, এটা একটা সূত্র পড়ে রয়েছে, এটাকে যদি আমরা এ ভাবি, এ স্কোয়ার মাইনাস 2 এ, আর এই যে বি বলতে এখানে 1 আছে, এর সাথে 1 গুণ আকারে আছে ভেবে নাও, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ, এখানে বি মনে করো নাও 1 আছে, আর এটা হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, আর বি স্কোয়ার মানে কি, 1 এর মাথায় স্কোয়ার দেওয়া যা আর না দেওয়া তাই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সূত্রটা লিখতে পারি, কি লিখতে পারি, যে cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান 0, মানে এখান থেকে আমরা এটা লিখতে পারি। এটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে আমরা কিন্তু এটা পাবো। ঠিক আছে, এটাকে যদি সূত্রে ফেলি, cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ার, এটাকে যদি সূত্রে ফেলি তাহলে আমরা এটাই পাবো। তাহলে এবার এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে স্কোয়ার সমান 0 আছে, তো তাহলে আমরা এখান থেকে দিতে পারবো cos থিটা মাইনাস 1 সমান সমান 0, এখান থেকে এটা লিখতে পারি আমরা। তাহলে এখান থেকে বা দিয়ে কি লিখতে পারবো, যে cos থিটা সমান সমান এই একটা যদি পাশে নিয়ে যাই তাহলে প্লাস 1 হয়ে যাবে, তাহলে cos থিটার মান কত পেলাম, 1 পেলাম আমরা। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, cos থিটার মান কত পেলাম, 1 পেলাম। এবার দেখো একটা আমরা সূত্র জানি, কি বলতো, সূত্র হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 1, ভালো করে বুঝো। ঠিক আছে, তাহলে এখানে আমি এই cos এর মানটা বসাবো, তাহলে sin স্কোয়ার থিটা, cos এর মান কত আছে, এখানে 1 বেরিয়েছে, তাহলে 1 এর স্কোয়ার হয়ে যাবে সমান সমান এই পাশে 1 হলো। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, আমি এখান থেকে লিখতে পারবো sin স্কোয়ার থিটা। ঠিক আছে, sin স্কোয়ার থিটা, এই 1টাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, 1 এর বর্গ কি হবে, 1 হবে, তাহলে বিয়োগ 1। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, sin স্কোয়ার থিটা 1 মাইনাস 1 মানে 0। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি sin স্কোয়ার থিটা সমান যদি 0 হয়, তাহলে sin স্কোয়ার থিটা কত, যদি sin স্কোয়ার থিটা সমান যদি 0 হয়, তাহলে sin থিটা শুধু সমান সমান কি হবে, এটাও 0 হবে। তারপরে দেখো এবার আমরা এই যে রাশিটা আছে আমাদের, এখানে রাশিটা লিখছি, রাশিটা কত ছিল, sin টু দি পাওয়ার 99 থিটা প্লাস cos টু দি পাওয়ার 99 থিটা, এটার মান চাইছে। তাহলে সাইনের মান কত আমরা পেয়েছি, 0। 0-র পাওয়ার তুমি 99 লেখো আর যাই লেখো, কি আসবে, 0ই আসবে। আর কজের মান আমরা পেয়েছিলাম 1, 1-এর পাওয়ার 99, 0-র পাওয়ার 99 মানে কি 0, আর 1-এর পাওয়ার 99 মানে 1, তাহলে 0 আর 1 যোগ করলে কত হচ্ছে, 1 উত্তর বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন বি, এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলতে পারবো। এবার আমরা দেখবো 81 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 81 নম্বর অঙ্কটি কি বলছে, 10% হারে কোনো টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে। ঠিক আছে, তো 10% হারে কোনো টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার, সুদের অনুপাত আমাদের জানতে চাওয়া হয়েছে। তো আমরা এখানে আসলটা দেওয়া নেই, আসলটা আমরা ধরে নিচ্ছি, ধরে নাও যে আসল সমান সমান হচ্ছে 100 টাকা, 100 টাকা ধরলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো দেখো সরল সুদের সূত্রটা কি, সরল সুদের সূত্র হচ্ছে আই সমান সমান পিআরটি বাই 100। এখানে আই বলতে হচ্ছে সুদ, সুদটাই আমাদের বের করতে হবে। আই মানে ইন্টারেস্ট, তাহলে আই ইন্টারেস্টটা কত হচ্ছে, দেখো পি বলতে এখানে আসল হচ্ছে 100, আর বলতে রেট, রেট মানে হার, সুদের হারটা 10%, আর টি বলতে 2 বছরের, আর এখানে নিচে সূত্রের 100 কত হচ্ছে, দেখো এই 100 কেটে গেল, তাহলে 20 দুগুণে 10 দুগুণে কত, 20, এই 20 টাকা আমরা কত পেলাম, সুদ পেলাম, সরল সুদ কিন্তু পেলাম, এটা সরল সুদ। ঠিক আছে, সরল সুদ কত পেলাম, সরল সুদ পেলাম হচ্ছে 20 টাকা 2 বছরের। ঠিক আছে, এবার আমরা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ বের করব। চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি বলতো, চক্রবৃদ্ধি সুদের সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন মাইনাস পি। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদের সূত্র, চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে এটা। তাহলে পি বলতে এখানে তোমার হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল বলতে আসলে আমরা কত ধরেছি, 100 টাকা, ইন্টু 1, আর বলতে হার মানে রেট, 10%, 10/100 এর সূত্রের 100, এন বলতে হচ্ছে এখানে বছর, কত বছরের জন্য, 2 বছরের জন্য, এখানে এন এর মান 2 দিলাম, বিয়োগ পি, পি বলতে কি, পি বলতে হচ্ছে তোমার আসল, আসল কত, 100 টাকা। এটা করলে আমাদের কিন্তু অঙ্কের উত্তরটা বেরিয়ে যাবে, অঙ্কের উত্তরটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো দেখো কি হচ্ছে, এখানে এই 10 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 10 হলো, তাহলে কত হচ্ছে 100 ইন্টু 1 প্লাস 1/10, এখানে স্কোয়ার বিয়োগ 100। ঠিক আছে, তো দেখো এখানে কি হচ্ছে, এটা যদি আমি লসাগু করি, 100 এখানে থাকবে, 10 হবে, এখানে 10 অক্ষে 10 যোগ 1 স্কোয়ার মাইনাস 100, ভালো করে খেয়াল করো, এখানে কত হচ্ছে 10 আর 1 11 হবে, এখানে 100 ইন্টু, এর ব্যাকেটটা উঠিয়ে দিলাম, তাহলে কি থাকবে, ইন্টু থাকবে, বা ব্যাকেটই ধরে নাও, ব্যাকেটই হচ্ছে 10 আর 1 11/10, এখানে স্কোয়ার বিয়োগ 100। ঠিক আছে, এবার দেখো এখানে 100, এখানে কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার মানে কি ডবল, 11/10, 11/10 দুবার গুণ হবে, তাহলে এখানে ব্যাকেটটা হটিয়ে দিচ্ছি, তাহলে 11/10 স্কোয়ার যেহেতু আছে তাই আমি দুবার লিখছি, 11/10 গুণ করলাম,
আর এখানে বিয়োগ 100 আছে, 100টা লিখবো। এবার দেখো 10 দিয়ে কাটলে 10 হবে 100-কে, এই 10 দিয়ে 10 কেটে গেল, তাহলে কত হচ্ছে 11 গুণ করলে কত হয় 121, আর এখান থেকে বিয়োগ 121 থেকে 100 বাদ দিলে কত হয় 21। তাহলে আমরা কত পেলাম, এটা চক্রবৃদ্ধি সুদ পেলাম, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 21 টাকা আর সরল সুদ হচ্ছে 20 টাকা। তাহলে আমাদের দুটার অনুপাত জানতে চাওয়া হয়েছে। অনুপাতে আমাদের কি বলা হয়েছে খেয়াল করো, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাত, মানে সরল সুদটা আগে রাখতে হবে। তাহলে সরল সুদ 20 টাকা, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 21 টাকা। তাহলে আমরা অনুপাতটা কত পেলাম 20:21। তাহলে অপশন সি এটা কিন্তু সঠিক অ্যান্সার। এবার দেখবো আমরা 82 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 82 নম্বর অঙ্কটি কি বলছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে এক অংশ অপর অংশের বর্গমূলের সমান হয়। ঠিক আছে, আমাদের একটা অংশ আর একটা অংশের বর্গমূলের সমান হলেই অঙ্কটা হয়ে যাবে। তো 42কে দুটো অংশে ভাগ করতে বলছে, মানে দুটো পার্ট যেন যোগ করে কত হয় 42 হয়। ঠিক আছে, এখানে মুখে মুখে দেখে আমি করতে পারবো, কিন্তু তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য কিভাবে তোমরা অঙ্কের মাধ্যমে করবে সেটা দেখাচ্ছি। তো দেখো 42কে এমন দুটি অংশে বিভক্ত করতে হবে। আমি ধরে নিচ্ছি একটা পার্ট হচ্ছে এক্স, তাহলে আরেকটা পার্ট কত হবে 42 বিয়োগ এক্স, তার মানে দুটা সংখ্যা যোগ করে তো 42 হতে হবে। একটা ধরলাম আমি এক্স, তাহলে আরেকটা কত হবে 42 মাইনাস এক্স। তো আমাদের কি বলা হয়েছে, একটা পার্ট আর একটা পার্টের, মানে একটা অংশ আর একটা অংশের কি বর্গমূলের সমান। ঠিক আছে, একটা অংশ আর একটা অংশের বর্গমূলের সমান। তাহলে এক্সটা ধরে নিলাম, এই যে আরেকটা পার্ট আছে এই 42 মাইনাস এক্স এর বর্গমূল, এর বর্গমূল মানে রুট ওভার। এটা রুট ওভার করলে যা আসবে এক্স এর মানও তাই। ঠিক আছে, আমাদের শর্তে বলা হয়েছে, ভালো করে খেয়াল করো, 42কে দুটি অংশে বিভক্ত করো। আমি দুটি অংশে বিভক্ত করলাম, একটা এক্স আর একটা হচ্ছে 42 মাইনাস এক্স, দুটো অংশ বিভক্ত করলাম যাতে এক অংশ অপর অংশের বর্গমূলের সমান হয়। তাহলে এই অংশটা ধরে নিলাম যে এই যে অংশটা আছে এর বর্গমূলের সমান। ঠিক আছে, তো সেই মোতাবেক আমি লিখলাম। এবার এই রুট ওভারটা যদি হটিয়ে দেই তাহলে সমান সমানের এই পাশে কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। তাহলে 42 মাইনাস এক্স হচ্ছে, বা এখান থেকে আমি সংখ্যাগুলো এই পাশে নিয়ে আসবো এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস এক্স, আর 42 এদিকে আসলে মাইনাস 42 হয়ে যাবে সমান সমান 0। এটাকে যদি মিডিল টার্ম করি তাহলে 6×7 = 42। ঠিক আছে, 6×7 = 42। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস মানে মাইনাস 6x, ঠিক আছে, মাইনাস 42 সমান সমান 0। এখান থেকে এক্স কমন ধরবো, তাহলে এক্স প্লাস 7, এখানে মাইনাস 6 কমন ধরবো, এক্স প্লাস 7 হয়ে যাবে, এটা সমান সমান 0। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমি কি কমন ধরতে পারবো, এখান থেকে হচ্ছে কমন ধরলাম এক্স প্লাস 7, তাহলে এবারে থাকবে এক্স মাইনাস 6 সমান সমান 0। এখান থেকে আমি লিখতে পারবো কি, এখান থেকে আমি লিখতে পারবো এক্স প্লাস 7 সমান সমান 0 আর একটা এক্স মাইনাস 6 সমান সমান 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এক্স সমান সমান, এপাশে আসলে প্লাসটা মাইনাস হয়ে যাবে -7, আর এপাশে সমান সমান কি পাবো এক্স মাইনাস 6টা এখানে আসলে প্লাস 6 হয়ে যাবে। যেহেতু মাইনাসটা আমরা নিব না, প্লাস 42টা হচ্ছে যেহেতু পজিটিভ সংখ্যা, তাহলে আমরা উত্তরটা পজিটিভে নিব। তাহলে এক্স এর মান কত পেলাম, এক্স এর মান পেলাম হচ্ছে 6। এখানে দেখো এক্স এর মান হচ্ছে 6 পেলাম, তাহলে আরেকটা সংখ্যা কত হবে, আরেকটা পার্ট কত হবে, আরেকটা পার্ট, তাহলে 42 থেকে আমরা এক্স এর মানটা বিয়োগ করবো, মানে 6টা বিয়োগ করবো, 42 থেকে 6 বিয়োগ করলে 36। তাহলে একটা পার্ট হচ্ছে 6 আর একটা হচ্ছে 36। ঠিক আছে, তাহলে এখানে দেখো মিলাও কোনটা সঠিক অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন সি, এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, তোমরা মুখে মুখে করতে পারতে, 36 এর বর্গমূল কত 6 আর একটা হচ্ছে 6। ঠিক আছে, তাহলে এখান থেকে মুখোমুখি করা যেত, তাও আমি তোমাদের অঙ্কের মাধ্যমে সমাধান করে দেখালাম। যাই হোক, এবারে আমরা দেখবো 83 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 83 নম্বর অঙ্কটি কি বলছে, মাধব একটি ব্যাংকে 6% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা 2 বছরের জন্য জমা রাখলো ও তার ভাই নবীন ওই ব্যাংকে 6% সরল সুদের হারে একই পরিমাণ টাকা একই সময়ের জন্য জমা রাখলো। 2 বছর পরে কে বেশি টাকা পাবে এবং কত বেশি পাবে। ঠিক আছে, এটা হিসাব করতে হবে। মাধব কি করেছে, মাধব করেছে হচ্ছে তোমার হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হারে। তাহলে মাধব এখানে লিখছি, মাধবের আগে হিসেব করবো আমরা। মাধব কি করছে, চক্রবৃদ্ধি সুদের হারে। তো চক্রবৃদ্ধি সুদের হারে সে কত টাকা সুদ পাবে সেটা বের করবো। তো চক্রবৃদ্ধি সুদের হারের সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100 উপরে এখানে এন বিয়োগ পি। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সূত্র। ঠিক আছে, এখান থেকে দেখবো যে মাধব 2 বছর পরে কত টাকা সুদ পাচ্ছে। তো বের করছি, এখানে দেখো পি মানে হচ্ছে এখানে আসল, পি বলতে এখানে 10,000 টাকা আছে, তাহলে 10,000 টাকা দিব। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, তার মানে 10,000 টাকা, একক দশক শতক হাজার 10,000। এখানে 1 যোগ আর এর মান এখানে 6% দেওয়া আছে, মানে রেট হচ্ছে 6%। এখানে নিচে 100 সূত্রের এন বলতে এখানে 2 বছর বিয়োগ পি, পি বলতে আসলটা বাদ দিয়ে দেবো আমরা পরে। ঠিক আছে, আসল বলতে তোমার 10,000 টাকা এখানে বিয়োগ করে দিতে হবে। তো দেখো এখানে কি হচ্ছে, কাটাকাটি করবো, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 50। ঠিক আছে, এটা কত হবে 10,000, 2 3 4। এখানে দেখো 50 উপরে আছে কত 3, তাহলে এখানে 3/50, এখানে স্কোয়ার বিয়োগ পি, পি বলতে এখানে 10,000টা আমরা বিয়োগ করবো, 10,000টা এখানে লিখছি না। এখানে 10,000 আছে, এটা যদি যোগ করি তাহলে কত হবে 50 আর 3 53, তাহলে 53/50, এখানে হচ্ছে স্কোয়ার বিয়োগ পি। ঠিক আছে, তাহলে এখানে দেখো স্কোয়ার মানে কি, এটা ডবল লিখতে হবে, ডবল গুণ হবে। 10,000 দিলাম, 10,000 সাথে স্কোয়ার দেওয়া আছে 53/10 53/50 স্কোয়ার আছে, তাহলে 53/50 গুণ 53/50। ঠিক আছে, বিয়োগ পি। এবার পি এর মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, পি এর মান হচ্ছে 10,000।
ঠিক আছে, লিখলাম। এবার কাটাকাটি করবো, এই শূন্য আর এই শূন্য কেটে গেল, এই শূন্য আর এই শূন্য কেটে গেল। 5 দিয়ে যদি আমরা 100 কাটি 20, এই 5 দিয়ে যদি 20কে কাটি তাহলে 4 5 20, তাহলে কত হচ্ছে? এখানে থাকছে 4 গুণ 53 গুণ 53। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। তো দেখো 53 53 গুণ করলে কত হয়? 53 53 গুণ হলে, প্রথমে আমরা 53 53 গুণ করবো। 53 53 গুণ হলে তোমরা দেখবে হচ্ছে 2809 হয়। ঠিক আছে, 2809 সাথে আমি 4 গুণ করে দেই, তাহলে গুণ হবে হচ্ছে 11,236। তোমরা এটা গুণ করে দেখবে, এটা হবে 11,236। তার থেকে দেখো আমাদের 10,000 বিয়োগ করতে হবে। ঠিক আছে, এটা তো গুণ করলাম, একটা গুণ করে 10,000 বিয়োগ করতে হবে। 10,000 বিয়োগটা করে দিচ্ছি। 10,000 একক দশক শতক হাজার 10,000। তাহলে দেখো 11,236 থেকে আমি যদি 10,000 বাদ দিই তাহলে কত হবে? তাহলে আমাদের থাকবে হচ্ছে 1,236। 1,236 এটা হচ্ছে এই যে মাধব কিন্তু চক্রবৃদ্ধি সুদের হারে টাকা রেখে 1,136 টাকা সে কিন্তু 2 বছর পরে পাবে। 1,236 টাকা। ঠিক আছে, মানে 1,236 টাকা কিন্তু সে পাচ্ছে। এবার দেখবো তার ভাই নবীন যে আছে, নবীন টাকা রাখবে একই টাকা সরল সুদের হারে। এবার নবীনেরটা হিসাব করব। ঠিক আছে, তার ভাই কি নবীন রাখছে, সরল সুদের সূত্র হচ্ছে আই সমান PRT/100। আই বলতে এখানে সুদ মানে ইন্টারেস্ট, এখানে পি বলতে আসল প্রিন্সিপাল হচ্ছে 10,000 3 4, আর বলতে এখানে 6% রেট, আর টি হচ্ছে টাইম 2 বছর 100। এখানে দেখো দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে? 6 দুগুণে 12, 12 সাথে 100 গুণ করলে হচ্ছে 1200। তাহলে দেখতে পাচ্ছি 1200 টাকা পেলো কে? নবীন। তাহলে 1200 টাকা নবীন পাচ্ছে, আর মাধব পেয়েছে হচ্ছে 1236 টাকা। তাহলে কত টাকা বেশি পেলো? মাধব বেশি পেলো। মাধব কত টাকা বেশি পেলো? মাধব বেশি পাচ্ছে কত টাকা? 1236 বিয়োগ 1200, তার মানে কত? 36 টাকা বেশি পাচ্ছে কে? মাধব বেশি পাচ্ছে। তাহলে দেখবো মাধব 36 টাকা বেশি। কোনটা অপশন মিলছে? দেখো মাধব 36 টাকা। তাহলে এখানে কি অপশন ডি, এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, এবারে আমরা দেখবো 84 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 84 নাম্বার অঙ্কটি কি বলছে? সুজন ও তপন একসঙ্গে একটি কাজ 8 দিনে শেষ করে, তপন ও অশোক একসঙ্গে ওই কাজ 6 দিনে শেষ করে, এবং সুজন ও অশোক একসাথে 4 দিনে শেষ করে। যদি তিনজন একই সঙ্গে কাজে যোগ দেয় তবে ওই কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? এখানে কি বলা হয়েছে দেখো, সুজন মানে এস দিয়ে আমি চিহ্নিত করছি, সুজন আর তপন, টি দিয়ে তপন একসাথে করলে 8 দিন লাগছে। আবার যখন তপন আর অশোককে এ দিয়ে চিহ্নিত করছি, অশোক একসাথে কাজ করলে 6 দিন লাগে। আবার কি বলছে? সুজন আর অশোক একসাথে কাজ করলে 4 দিন সময় লাগে। তো যদি তিনজন একসাথে করে, কি বলা হয়েছে বলতো? সুজন, তপন আর অশোক একসাথে করে, তাহলে কতদিনে তারা কাজটা শেষ করতে পারবে? তো এই ধরনের অঙ্ক আসলে একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা অঙ্কটা করতে পারি। তো সেই শর্ট ট্রিক্স হিসাবে আমি অঙ্কটা করে দেখাচ্ছি। দেখো শর্ট ট্রিক্সটা হচ্ছে আমরা 2 এর সাথে গুণ করব। কত গুণ করবো বলতো? কতদিন তাদের সময় লাগছে? দুজন মিলে প্রথমে 8 দিন সময় লাগছে, আর দুজন মিলে 6 দিন সময় লাগছে, গুণ আর হচ্ছে 4 দিন সময় লাগছে। যে 3টা সংখ্যা দেওয়া থাকবে সেই 3টা সংখ্যাকে গুণ করবো, 8 গুণ 6 গুণ 4 গুণ 2। তারপর সেটাকে ভাগ করে দিব কত দিয়ে বলতো? প্রথম দুটো সংখ্যা 8 আর 6, এটাকে গুণ করব, 8 আর গুণ 6, এটাকে গুণ করে তার সাথে যোগ করে দেবো কত বলতো? এই 6 আর 4কে গুণ করে দেবো, 6 গুণ 4। ঠিক আছে, 6 গুণ 4, তারপর আবার যোগ করে দেবো কত বলতো? এই 4 আর এই 8। ঠিক আছে, মানে প্রত্যেকটা সংখ্যার সাথে একবার করে গুণ করে দেবো। ঠিক আছে, এবার তাহলে আমরা হিসাব করলে অঙ্কটার উত্তরটা কিন্তু বেরিয়ে আসবে। তাহলে 2 গুণ 8 গুণ 6 গুণ 4, এবার এটা গুণ করছি, 6টা কত? 48, 4 6 কত? 24, আর 4টা কত? 32। ঠিক আছে, এটা যোগ করবো নিচের গুলো, 2 গুণ 8 গুণ 6 গুণ 4, নিচে কত হচ্ছে? 2 আর 4 কত হয়? 2 আর 4 হচ্ছে 6, 8 6 কত? 8 আর 6 হচ্ছে 14, 14 4 হাতে 1, 3 একে 4, 4 আর 2 6, 6 আর 4 হচ্ছে 10, 104। এবার 2 দিয়ে কাটাকাটি যাবে, দেখো 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 অক্ষে 4, 4 দিয়ে কাটলে 4 দুগুণে হচ্ছে 8। ঠিক আছে, আর 4 6 24, 26 হচ্ছে। তাহলে আবার 2 দিয়ে কাটতে পারবো, 2 অক্ষে 2, 2 দিয়ে হচ্ছে 13 দুগুণে 26। তাহলে আর কাটাকাটি যাবে কি? আর যাবে না। তাহলে কত হচ্ছে? 6টা 48, 48/13 দিন। ঠিক আছে, উত্তরটা পেলাম কত? 48/13 দিন। এই 48/13, এটা 13 দিয়ে আমি 48কে ভাগ করছি, 3 13 39, 4 13 হচ্ছে তোমার বেশি হয়ে যাবে। ঠিক আছে, 52 হয়ে যাবে। তাহলে 3 দিয়ে দিচ্ছি, 3 13 39, 9 দিয়ে 18 পর্যন্ত গুলো 9 হবে, হাতে 1, 3 একে 4, তাহলে এখানে কত হচ্ছে? 9, 9/13। ঠিক আছে, কত হলো? 3 পূর্ণ 9/13 দিন। এটা কিন্তু আমরা উত্তর পেলাম। তাহলে এখন অপশন দেখবো কোনটা সঠিক। দেখো অপশনে কিন্তু মিলছে না। ঠিক আছে, অপশনে মিলছে না, একটা অপশনে কিন্তু মিলাতে পারছি না। তাহলে হয়তো বা অপশন ভুল আছে, আমি বলছি না যে অপশনটা ভুল আছে। তো তোমরা তাও একটু মিলিয়ে দেখবে কোনটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, আমার মতে উত্তরটা বেরোচ্ছে 3 পূর্ণ 9/13। আমারও ভুল হতে পারে, কিন্তু আমার মতে আমারটা এটা সঠিক অ্যান্সার। তবুও তোমরা একবার মিলিয়ে দেখবে, এখানে আমি হয়তো বা অপশন কোথাও ভুল থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ঠিক আছে, তোমরা একটু মিলিয়ে নিও। এবার আমরা দেখবো 85 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 85 নম্বর অঙ্কটিতে বলছে একটি সমকোণী ত্রিভুজ আকৃতির বাগানের
তিনটি বাহু সংলগ্ন তিনটি বর্গাকৃতির পার্ক আছে, যদি ত্রিভুজের লম্ব ও ভূমি সংলগ্ন পার্ক দুটির ক্ষেত্রফল যথাক্রমে 400 বর্গমিটার ও 225 বর্গমিটার হয়, তবে অতিভুজ সংলগ্ন পার্কটির ক্ষেত্রফল কত? ঠিক আছে, দেখো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আকৃতির বাগান, এটা ধরে নাও বাগান আছে এটা, হ্যাঁ এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির বাগানটা, এটা এই যেটা অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। আমাদের তার মধ্যে বলা হয়েছে ত্রিভুজের লম্ব ও ভূমি সংলগ্ন, এই যে লম্ব, এই লম্ব সংলগ্ন পার্ক যে বর্গাকৃতির যে পার্কটা আছে সেই পার্কটির ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 400, আর যেটা হচ্ছে ভূমি সংলগ্ন পার্ক দেওয়া আছে এই পার্কটির ক্ষেত্রফল তোমার হচ্ছে দেওয়া আছে হচ্ছে 225, ঠিক আছে 225 বর্গমিটার। আমাদের এখানে বলা হয়েছে এই অতিভুজ সংলগ্ন যে বর্গাকার পার্কটা আছে তার ক্ষেত্রফল কত, ঠিক আছে সেটা আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে এই যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আকৃতির বাগান, এই ত্রিভুজের বাগানটির তিন দিকে তিনটা কি আছে বলতো, বাহু বরাবর তোমার হচ্ছে বাগান আছে, বর্গাকৃতির বাগান। তো তিনটি বাগানের মধ্যে দুটো বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে, আর একটা বাগানের ক্ষেত্রফল কত জানতে চাওয়া হয়েছে। দেখো এই যে বড় ক্ষেত্রটা আছে, এই বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল কত, 400 দেওয়া আছে, তাই না? এই বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 400। তাহলে এই বড় ক্ষেত্রটার বাহু কত হবে? আমরা জানি ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে এই বড় ক্ষেত্রটার বাহু কত বের হবে বলতো, বাহু সমান সমান হচ্ছে √ ক্ষেত্রফল, ঠিক আছে √ ক্ষেত্রফল। তাহলে এখানে √ এটার বাহু যদি আমরা বের করতে যাই তাহলে ক্ষেত্রফলকে √ করতে হবে। তাহলে ক্ষেত্রফলকে √ করা মানে কি, 400 আছে, 400কে √ করলে কত হচ্ছে 20, তাহলে 20 এটা কি পেলাম 20 মিটার, ঠিক আছে যেহেতু দেখো বর্গমিটারের অঙ্কটা তাহলে মিটার হবে, তাহলে এটার বাহু কত পেলাম আমরা 20, তার মানে এই বাহুটাও কিন্তু আমরা 20 পেয়ে গেলাম। একই রকম ভাবে দেখো এই যে এই বর্গাকৃতির পার্কটা আছে এটার কত ক্ষেত্রফল দেওয়া আছে 225 বর্গমিটার, তাহলে এটার বাহু কত পাবো, এটার বাহু বের করতে পারবো আমরা এইভাবে যে বাহু সমান সমান √ ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি, এখানে 225 বর্গমিটার দেওয়া আছে, তাহলে 225 বর্গমিটারকে আমরা √ করে দিচ্ছি, ঠিক আছে তাহলে 225 বর্গমিটারকে আমরা কি করলাম, √ করলে কত পাবো, 15 225 হয়, তাহলে 15 মিটার পেয়ে গেলাম, ঠিক আছে 15 মিটার পেলাম আমরা। তাহলে এটার বাহু কত 15 পেলাম, তাহলে এই বাহুটা 15 পেলাম, এটা কত পেলাম 20 মিটার। তাহলে দেখো এই অতিভুজটা কত, এটা যদি 20 হয়, এটা যদি 15 হয়, ঠিক আছে তাহলে এটা কত, আমরা জানি যে সমকোণী ত্রিভুজের আমরা অতিভুজের সূত্র জানি কি, অতিভুজ সমান সমান কি, অতিভুজ সমান সমান আমরা লিখতে পারবো, অতিভুজ সমান সমান আমরা লিখতে পারবো √ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ঠিক আছে এটা তাহলে অতিভুজ বের হয়। তাহলে অতিভুজ সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে লম্বর মান কত, এখানে লম্বটা দেখো এখানে 20 বের করেছি আমরা, 20 স্কয়ার যোগ ভূমির স্কয়ার, ভূমি বলতে এখানে কত 15, তাহলে 15 স্কয়ার এটা করব, তাহলে 20 স্কয়ার মানে 400, আর 15 স্কয়ার মানে হচ্ছে তোমার হচ্ছে 225, তাহলে কত হচ্ছে 400 আর 225 যোগ করলে কত হবে 625, 625-এ যদি √ করি তাহলে কত হবে, আমরা পাবো 25, তাহলে 25 কি পেলাম, অতিভুজটা 25 মিটার। তাহলে দেখো অতিভুজ কত পেলাম 25 মিটার, এটা কত পেলাম 25। তাহলে এই বড় ক্ষেত্রের একটা বাহু যদি 25 হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণ বাহু, তাহলে ক্ষেত্রফল সমান সমান কি হবে, ক্ষেত্রফল সমান সমান হচ্ছে বাহু গুণ বাহু মানে বাহুর স্কয়ার, এটাকে 25-এর স্কয়ার করলে কত হবে 625, তাহলে 625 বর্গমিটার এটা আমরা পেয়ে গেলাম যে তোমার হচ্ছে এই অতিভুজ সংলগ্ন যে বর্গাকৃতির বাগানটা আছে সেটার ক্ষেত্রফল হচ্ছে 625 বর্গমিটার, মানে অপশন ডি এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো প্রিয় ভিউয়ার্স এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো এরপরে পার্টে আমি তোমাদের হচ্ছে মানে যে পরের শিফটে যে পরীক্ষাটা হয়েছে সেই প্রশ্নপত্রটা কিন্তু নিয়ে আসবো। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।